দেখো, আজকে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ফোক যে ড্যান্সগুলো আছে বা লোকনৃত্য, সেই লোকনৃত্য সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। প্রথম কথা কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য যে লোকনৃত্য এবং তার সম্পর্কিত প্রশ্ন উত্তর। ফার্স্ট অফ অল দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি রামায়ণ এবং মহাভারতের কাহিনী নিয়ে পরিবেশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ। তো ছৌ নাচ এমন একটি লোকনৃত্য যেটি পশ্চিমবঙ্গের রামায়ণ এবং মহাভারতের যে কাহিনী সেটা নিয়ে কিন্তু পরিবেশিত হয়ে থাকে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন দেখো কি বলছে, পশ্চিমবঙ্গে লোকনৃত্যে কোন মুখোশগুলি ব্যবহার করা হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে লোকনৃত্যগুলো হয় সেক্ষেত্রে কোন মুখোশের ব্যবহার করা হয়? ছৌ নাচে বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক চরিত্রের মুখোশ ব্যবহৃত হয়, তাই এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জারি নাচ প্রচলিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরবঙ্গ, অর্থাৎ নর্থ বেঙ্গলে পশ্চিমবঙ্গের কোন জেলায়, বিশেষ করে এখানে উত্তরবঙ্গ আছে, উত্তরবঙ্গ বলছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলায় কিন্তু এই যে জারি নাচ প্রচলিত। জারি নাচের প্রধান বিষয় কি? প্রেম, সামাজিক এবং পৌরাণিক কাহিনী। তাহলে জারি নাচের প্রধান বিষয় হচ্ছে প্রেম, সামাজিক এবং পৌরাণিক কাহিনী নিয়ে বিবেচিত। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য যা বীর যোদ্ধাদের কাহিনী নিয়ে পরিবেশিত হয়। সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ। কারণ ছৌ নাচ এমন একটি বিষয় যেখানে বীর যারা যোদ্ধা ছিল তাদের যে সমস্ত কাহিনী, সেই সমস্ত কাহিনী নিয়ে কিন্তু পরিবেশিত। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, পশ্চিমবঙ্গে কোন জেলায়, আচ্ছা, পশ্চিমবঙ্গের লোকনৃত্যে ঢোল, নাড়াই এবং সানাই বাদ্যযন্ত্রগুলির গুরুত্ব কী? এই বাদ্যযন্ত্রগুলি লোকনৃত্যের তাল এবং সুর প্রদান করে। তাহলে পশ্চিমবঙ্গের এই যে ঢোল, নাগড়া এবং সানাই সেগুলো কি করছে? সেগুলো হচ্ছে সঠিক ওয়েতে যে সুর, সেই ধরনের যে সুর সেইগুলো প্রদান করে থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাতে, আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি দলবদ্ধভাবে পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ। কারণ আমরা দেখেছি ছৌ নাচ যে সিস্টেম বা যে পদ্ধতি অনুযায়ী নামাঙ্কিত, তো সেইখানে কিন্তু ছৌ নাচ সামগ্রিকভাবে দলবদ্ধভাবে পরিচালিত। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের সংরক্ষণ এবং প্রচারে কোন প্রতিষ্ঠানগুলি কাজ করে? দেখো, পশ্চিমবঙ্গের সরকারের সংস্কৃতি বিভাগ ও বিভিন্ন লোকশিল্পী যে গঠন, অর্থাৎ যে কালচারাল যে সেক্টরগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। তো এইটা তোমাদেরকে বুঝতে হবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গে লোকনৃত্যের বৈশিষ্ট্য কী? দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের যে বৈশিষ্ট্য, লোকনৃত্যগুলি সাধারণত দলবদ্ধভাবে পরিবেশিত হয় এবং এতে পৌরাণিক কাহিনী, সামাজিক জীবন এবং প্রকৃতির উপাদান থাকে। তাহলে পশ্চিমবঙ্গের যে লোকনৃত্য আমরা যদি বলে থাকি তাহলে এটা হচ্ছে তার আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স নামে পরিচিত। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের গুরুত্ব কী? পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এগুলি সামাজিক এবং ধর্মীয় উৎসবের সাথে জড়িত। তাহলে পশ্চিমবঙ্গের লোকনৃত্যের গুরুত্ব হলো এই লোকনৃত্যগুলি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলি সামাজিক এবং ধর্মীয় উৎসবের সাথে কিন্তু জড়িত। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য কি? কাঠি নাচ। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে কাঠি নাচ সম্পর্কে নিবেদিত করা। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি বসন্ত উৎসবে পরিবেশিত হয়?
গম্ভীরা বসন্ত উৎসব, অর্থাৎ যখন স্প্রিং সিজন আসে তখন কিন্তু গম্ভীরা কিন্তু পরিবেশিত হয়। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা শিবের উপাসনায় করা হয়, অবশ্যই গাজন। কারণ এই সময় দেখবা ভাং খাওয়া থেকে শুরু করে যখন শিবের উপাসনা হয়, এটা একটা গাজন কিন্তু একটি উল্লেখযোগ্য লোকনৃত্য। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রচলিত একটি লোকনৃত্য যা নাচনি নাচ নামে পরিচিত, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে নাচনি নাচ। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ভাদু উৎসবের সঙ্গে যুক্ত লোকনৃত্য দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া। কারণ পুরুলিয়া জেলাতে ভাদু উৎসবের সাথে জড়িত লোকনৃত্য কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় লোকনৃত্য যা ছৌ নাচ নামে পরিচিত, ছৌ নাচ অবশ্যই কোথায় দেখা যায়, পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছৌ নাচ দেখা যায়। আচ্ছা, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত, সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলাতে। আচ্ছা, পশ্চিমবঙ্গের লোকনৃত্যে কোন বাদ্যযন্ত্রটি প্রায়শই ব্যবহৃত হয়, সঠিক উত্তর হচ্ছে ঢোল। তাহলে পশ্চিমবঙ্গের লোকনৃত্যে কোন বাদ্যযন্ত্রটি প্রায়শই ব্যবহৃত হয়, ঢোলের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়। গম্ভীরা নৃত্যের সঙ্গে জড়িত উৎসব কোনটি, শিবের যে গাজন উৎসব সেটা কিন্তু গম্ভীরা নৃত্যের সাথে জড়িত। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতিতে ছৌ নাচের গুরুত্ব কী? দেখো, ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী লোকনৃত্য, যুদ্ধ ও প্রাকৃতিক উপাদান নিয়ে কিন্তু পরিবেশিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ছৌ নাচের উৎপত্তি কোন জেলায় বা কোথায়, সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলাতে। আমরা প্রত্যেকেই জানি পুরুলিয়া জেলাতে ছৌ নাচের কিন্তু গুরুত্ব। আচ্ছা, ছৌ নাচের প্রধান বৈশিষ্ট্য কি, মুখোশ এবং দৈহিক গতিবিধি, এর উপর নির্ভর করেই কিন্তু ছৌ নাচটি সামগ্রিকভাবে পরিচালিত হয়ে থাকে। তাই এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বলা যায় যে ছৌ নাচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুখোশ এবং দৈহিক গতিবিধি। আচ্ছা, তারপরে দেখো, গম্ভীরা নাচের উৎপত্তি কোথায়, পশ্চিমবঙ্গের গম্ভীরা নাচের উৎপত্তি হচ্ছে মালদা জেলাতে। গম্ভীরা নাচের প্রধান বিষয় কি, সামাজিক এবং রাজনৈতিক বিষয় হলো গম্ভীরা নাচের প্রধান বিষয়। কাঠি নাচের প্রধান বৈশিষ্ট্য কি, লাঠি নিয়ে নাচ, সেটা হচ্ছে কাঠি নাচের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভাদু নাচের উৎপত্তি কোথায়, ভাদু নাচের উৎপত্তি হচ্ছে পুরুলিয়া জেলায়। ভাদু নাচের প্রধান বিষয় কি, ভাদু নাচের প্রধান বিষয় হচ্ছে দেবতার পূজা। বোঝা গেল? তাহলে ভাদু নাচের প্রধান বিষয় হচ্ছে দেবতার পূজা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে, দেখো। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে ঝুমুর নাচের প্রধান বৈশিষ্ট্য, সঠিক উত্তর হচ্ছে ঝুমুর নাচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গান এবং নাচের সমন্বয়। ঝুমুর নাচের প্রধান বৈশিষ্ট্য গান এবং নাচের সমন্বয়। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে লোক সংস্কৃতির গুরুত্ব কী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বন্ধন হলো পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির প্রধান গুরুত্ব। আচ্ছা, তারপরে দেখো, পশ্চিমবঙ্গে লোক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারে কী করা হচ্ছে, সরকারি এবং বেসরকারি উদ্যোগে লোকনৃত্যগুলির সংরক্ষণ এবং প্রচার করা হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের যে লোকনৃত্য আমরা যদি দেখি, যে এই যে পুরুলিয়া জেলাতে ছৌ নাচ থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া এবং মালদা থেকে উত্তরবঙ্গে যে বিভিন্ন ধরনের যে কালচারাল বা সংস্কৃতি, সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিন্তু এটা প্রচলিত হচ্ছে। পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি সবচেয়ে বেশি জনপ্রিয়, সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ। এবং এটা আমরা প্রত্যেকেই জানি যারা পুরুলিয়াতে আমরা বেড়াতে গেছি, যে ছৌ নাচের একটা গুরুত্ব কিন্তু অপরিসীম। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ছৌ নাচে নৃত্যশিল্পীরা কোন পোশাক পরিধান করে, রঙিন পোশাক এবং মুখোশ পরিধান করে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলির মধ্যে কোনটি সামাজিক বিষয়ে আলোচনা করা হয়, সঠিক উত্তর হচ্ছে গম্ভীরা নাচ। তা গম্ভীরা নাচ হচ্ছে এমন একটি নাচ যেটি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। গম্ভীরা নাচের নৃত্যশিল্পীরা কীভাবে সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে, গান
এবং নাচের মাধ্যমে সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের মধ্যে নিচের কোনটি যুদ্ধের দৃশ্য দ্বারা পরিবেশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ। তাহলে লোকনৃত্যের মধ্যে কোনটি যুদ্ধের দ্বারা পরিবেশিত হয়? ছৌ নাচ হচ্ছে, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে সংগঠিত হয়ে থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ছৌ নাচের নৃত্যশিল্পীরা কিভাবে যুদ্ধের দৃশ্য পরিবেশন করে? দৈহিক গতিবিধি এবং মুখোশের মাধ্যমে তারা নৃত্যশিল্পীরা পরিবেশন করে থাকে। পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলির মধ্যে কোনটি প্রেমের গল্প নিয়ে পরিবেশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঝুমুর নাচ। ঝুমুর নাচ পরিবেশিত হয়ে থাকে। ঝুমুর নাচে নৃত্যশিল্পীরা কিভাবে প্রেমের গল্প পরিবেশন করে? গান এবং নাচের মাধ্যমে। তাহলে ঝুমুর নাচের নৃত্যশিল্পীরা কিভাবে প্রেমের গল্প পরিবেশন করে? গান এবং নাচের মাধ্যমে। পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলির মধ্যে কোনটি ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে ভাদু নাচ। ভাদু নাচ হচ্ছে ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত। ভাদু নাচের নৃত্যশিল্পীরা কিভাবে ধর্মীয় উৎসব পালন করে থাকে? দেখো, নাচ এবং গানের মাধ্যমে ভাদু নাচের যে নৃত্যশিল্পীরা রয়েছে তারা কিন্তু সংগঠিত করে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এরপরে স্ট্যাটিক জিকের কিছু জেনারেল পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে আমরা, যেহেতু সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো, সেইগুলো আমরা আলোচনা করব। দেখো কি বলছে। আচ্ছা, ভারতের ভূগোল বাংলা ভাষায়। আচ্ছা, ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লি। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? আমরা জানি ভারতের সবথেকে বৃহত্তম যে শহর সেটা হচ্ছে মুম্বাইতে শহরে অবস্থিত। আচ্ছা, দেখো তারপরে প্রশ্ন কি বলছে। ভারতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা জানি গডউইন উঁচু পর্বত যদি আমরা দেখি K2, সেটা আমাদের এখানে না, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যদি বলি তাহলে সেটা ভারতের সবথেকে। ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা। ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। তাহলে ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম থর বা থার ডেজার্ট বলে। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে সঠিক গুজরাট। ভারতের সবচেয়ে বন্দরের নাম কি? ভারতের সবচেয়ে বৃহত্তর বন্দর নাম হচ্ছে মুম্বাই বন্দর। ভারতের সবচেয়ে বড় হ্রদ, উলার হ্রদ, এটা মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, ভারতের সাথে জলপ্রপাত সেটা হচ্ছে জগজিৎ সিন্ধু ওয়ালা জলপ্রপাত নামে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় দ্বীপ কি? ভারতের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মধ্য আন্দামান দ্বীপ। রাইট। তাহলে ভারতের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? মধ্য আন্দামান দ্বীপ। ভারতের সবচেয়ে লম্বা সড়কপথ কি? NH-44। NH-44 হচ্ছে ভারতের সবচেয়ে বড় লম্বা সড়কপথ। ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কি? ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর কি? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের সবচেয়ে বড় বনাঞ্চল কি? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন। সুন্দরবন বনাঞ্চল, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় অভয়ারণ্য কি? নাগারহোল। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কি? হেমিস ন্যাশনাল পার্ক। আমাদের যদি বলে যে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কি? হেমিস ন্যাশনাল পার্ক। ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান কি? ভারতের সবচেয়ে উষ্ণতম, অর্থাৎ যেটা হট, সেটা হচ্ছে চুরুচ। ভারতের সবচেয়ে শীতলতম স্থান কি? দ্রাস। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ভারতের আর্দ্রতম স্থান কি? মৌসিনরাম। আমরা প্রত্যেকেই জানি ভারতের আর্দ্রতম স্থান। ভারতের শুষ্কতম স্থান হচ্ছে জয়সালমীর। ভারতের শুষ্কতম স্থান হচ্ছে জয়সালমীর। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় নদী কি? নদী বন্দর হচ্ছে দেখো কলকাতা। ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন, চলো এই প্রশ্নের PDF যদি লাগে আমাকে বলবে,
অবশ্যই আমি প্রোভাইড করে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় সেচ প্রকল্প কি? ভাকরা নাগাল প্রকল্প। তাহলে ভারতের সবচেয়ে বড় বৃহত্তর সেচ প্রকল্প ভাকরা নাগাল। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কি? ভাকরা নাগাল বাঁধ হচ্ছে সবচেয়ে বড় বাঁধ কেন্দ্র। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কুদনকুলাম পারমাণবিক কেন্দ্র। ভারতের সবচেয়ে বড় বৃহত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র কি? টাটা পাওয়ার। কারণ আমরা জানি প্রত্যেকেই টাটা পাওয়ার হচ্ছে বৃহত্তর। ভারতের সবচেয়ে বড় বাঁধ কি? ভাকরা নাগাল বাঁধ। আচ্ছা, আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভাকরা নাগাল বাঁধটি কোথায় অবস্থিত। তারপরে দেখো, ভারতের সবচেয়ে বড় সেতু কি? ভারতের সবচেয়ে বড় যদি সেতু আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ধোলা সাদিয়া সেতু। ভারতের দীর্ঘতম রেল সেতুর নাম কি? ভেম্বনাথ রেল সেতু ভারতের দীর্ঘতম রেল সেতু। আচ্ছা, ভারতের উচ্চতম সড়ক কি? অবশ্যই আমরা জানি লেহ মানালি। দেখবে একটা কথা মনে রাখবে, লেহ এবং মানালি যে অঞ্চলটা আছে সেটা সবথেকে হাইয়েস্ট রিজিয়ন, এবং এইখানে যে সড়ক পথটা রয়েছে এই সড়ক পথটাই হচ্ছে সবচেয়ে বড় সড়ক পথ। তাই লেহ মানালি সড়ক পথ ভারতের কিন্তু সবচেয়ে উচ্চতম সড়ক পথ হিসেবে বিবেচিত। ভারতের সবচেয়ে বড় সুড়ঙ্গ পথ কি? পীর পাঞ্জান রেলওয়ে সুড়ঙ্গ হচ্ছে ভারতের সবচেয়ে বড় সুড়ঙ্গ। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় বনভূমি কি? সুন্দর ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম বনভূমি। ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি কোথায়? অবশ্যই সুন্দরবন, আমরা প্রত্যেকেই জানি ভারতের সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ভারতের সবচেয়ে বৃহত্তর নদী কি? গঙ্গা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘতম পর্বতশৃঙ্গ কি? হিমালয় পর্বতশৃঙ্গ। ভারতের সবচেয়ে বড় মালভূমি কি? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, ভারতের সবচেয়ে উপকূলীয় সমভূমির নাম কি? পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, তোমরা আমাকে জানাবে, বলো তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ স্যাডেল পিক এর উচ্চতা কত? আন্দামান নিকোবর মানে যে আইল্যান্ডটা রয়েছে তার সব থেকে বৃহত্তম হচ্ছে স্যাডেল পিক। যদি মানে হাইয়েস্ট পিক রিজিয়ন যদি দেখি তাহলে সেইটা যদি আমরা বেস করে থাকি তাহলে সেটা হচ্ছে মেন মানে হাইয়েস্ট পিক রিজিয়ন। আচ্ছা, ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? সম্বর হ্রদ। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে কোন রাজ্যে সেটি অবস্থিত। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ বা মিঠা জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। তারপরে দেখো কি বলছে, ভারতের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কি? সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ সাগর। তো এই রকমভাবে প্রতিদিন পিএস এডুকেশানে তোমরা স্ট্যাটিক জিকে পাবে, এবং ইন ডিটেলস এগুলো কিন্তু আমি যে কোশ্চেনগুলো করেছি এগুলো কিন্তু বিভিন্ন কোশ্চেন বিভিন্ন যে এক্সামগুলো এসছে সেই এক্সাম বেস কোশ্চেন। তো এইগুলোর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করো যাতে তোমরা এটা পুরো হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট দিয়ে কিন্তু করতে পারো, তা না হলে কিন্তু হবে না। দেখো, এক্সাম যে বিষয়টা থাকে একটা হচ্ছে স্ট্যাটিক জিকে যে পার্ট, এই স্ট্যাটিক জিকের একটা পার্টে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ফ্যাক্টর কি কাজ করে, যে যখনই তুমি স্ট্যাটিক জিকেটা খুব ভালোভাবে তার অ্যান্সার, দেখো স্ট্যাটিক জিকে তো চেঞ্জেস হয় না, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চেঞ্জেস হয়, কিন্তু স্ট্যাটিক জিকের যে পার্ট সেটা কিন্তু অলওয়েজ সেম থাকে, যেটা থাকবে সেটাই থাকবে। যেটা হিস্ট্রির ক্ষেত্রে বলো, পলিটির ক্ষেত্রে বলো, ইকোনমির ক্ষেত্রে বলো, জিওগ্রাফির ক্ষেত্রে বলো, কোনো কিছু মানে দেয়ার ইজ নো চেঞ্জেস, যাকে বলে চেঞ্জ কিছু হয় না, যা সিস্টেম বা যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এগুলো হয়ে থাকে। তো এই জন্যে এইগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই কারণে যে ধরো তুমি যদি স্ট্যাটিক জিকেটা খুব ভালোভাবে প্রিপারেশন করো তাহলে কি হবে, তুমি ফুললি যখনই এর উপর প্রিপারেশন করছো তখন কিন্তু তুমি প্রত্যেকটা প্রশ্নের একটা সঠিক অ্যান্সার দিতে পারছো, প্রতিটা প্রশ্নে। যে আমি যেহেতু স্ট্যাটিক জিকে পরিবর্তনশীল না, স্ট্যাটিক জিকে ইন ডিটেলস। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, স্ট্যাটিক জিকেতে কিন্তু আগের বার মোটামুটি
যদি আমি এটা ধরে নিই 40টা এসছে, 40-এ কিন্তু স্ট্যাটিক জিকেতে 40ই পাওয়া যায়। এসএসসি সিজিএলে সব থেকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো কমন পাওয়া চাপের, তো সব থেকে বেশি কিন্তু স্ট্যাটিক জিকের উপর যারা স্ট্যাটিক জিকেতে ভালো তারা কিন্তু এসএসসি সিজিএল বা এমটিএস বলো, এই সমস্ত যে এক্সামগুলো থাকে গভর্নমেন্টের, সেখানে কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট করে। তো এই জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমি স্ট্যাটিক জিকেতে কীরকমভাবে ফলপ্রসূ করব। কারণ যখনই তুমি খুব ভালো ফলপ্রসূ করছো তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি স্ট্যাটিক জিকে আমি যখন 100%টুকু দিয়ে স্ট্যাটিক জিকেটা মেনটেন করছি তখন কিন্তু আমাকে সেই লেভেল অফ প্রিপারেশান নিতে হবে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং কোনো অসুবিধা হলে আমার ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, কল প্রচুর ফোন আসে, তো পিএস এডুকেশন, ঠিক আছে। তো ইন ডিটেলস যে তোমাদের যদি পিডিএফ সংক্রান্ত ফ্রিতে গাইড লাগে আমি অবশ্যই সেই ডিটেলসগুলো প্রোভাইড করবো, কেমন? ওকে।